জনাব আলী হাসান মুজাহিদ তার মতন একজন ব্যক্তিকে খুঁজে বের করেন, দেখবেন যে আমরা এরকম মানুষ পাবো না। এই সমস্ত ব্যক্তিদেরকে হায়না, জালেম, স্বৈরাচারী, নরপিশাচ তারা আমাদের বুকের ধন, বুকের মানিক, দেশের সম্পদকে তারা ধ্বংস করেছে, তাদেরকে ফাঁসি দিয়েছে। যাদেরকে দেশের সামনে রাখতে পারলে দেশের জাতীয় জীবনে, দেশের জীবনে আমাদের সার্বিক কল্যাণ বয়ে নিয়ে আসতো, সেই মণিমাণিক্যগুলোকে ধ্বংস করে চোর ডাকাতের আস্তানায় পরিণত করেছে। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব তিনি আফসোস করে বলেছিলেন যে আমার বড় স্বপ্ন ছিল বাংলাদেশকে সোনার বাংলা গড়ার জন্য, কিন্তু আমার পক্ষে সোনার বাংলা গড়া সম্ভব হলো না। এই কারণে যে আমি আগে জানতাম না যে সোনার বাংলা গড়তে গেলে সোনার মানুষ আগে দরকার। সোনার মানুষ না হলে সোনার বাংলা গড়া যায় না। আমি পাকিস্তান পেল হীরার খনি, আর আমি পেয়েছি চোরের খনি। আমার ডাইনে চোর, আমার বামে চোর, আমার সামনে চোর, আমার পিছনে চোর, যত সব চাটার দল আমার বিদেশ থেকে আনা 7.5 কোটি কম্বল, আমার কম্বলটাও গেল কই, চাটার দল সব চেটে খেয়ে ফেলেছে। বন্ধুগণ, রাজনৈতিক দল যারা এর আগে ক্ষমতা এসেছিল 5 বার পরপর চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। দেশের টাকা, জনগণের টাকা, ব্যাংকের টাকা লুটপাট করে তারা বেগমপাড়া গড়েছে, আমেরিকায় বাড়ি করেছে, কানাডায় বাড়ি করেছে, মালয়েশিয়া সেকেন্ড হোম করেছে। দেশের বেকার যুবকদেরকে ফাঁকি দিয়ে, দেশের জনগণকে ফাঁকি দিয়ে রাস্তাঘাটের টাকা লুটপাট করে তারা বিদেশে তাদের বিভিন্ন ঠিক ঠিকানা, তারা বিভিন্ন দালান কোঠা বানিয়েছে। বন্ধুগণ, কাজী শামসুর রহমান সাহেব আপনাদের প্রাণ পুরুষ। কাজী শামসুর রহমান সাহেব পরপর 3 বার এমপি ছিলেন। আপনারা বলেন তো যে কাজী শামসুর রহমান সাহেব একটা টাকার দুর্নীতি করেছেন, সরকারি অর্থ তিনি লুটপাট করেছেন, এর কোনো প্রমাণ কি আপনারা দিতে পারবেন? কোনো প্রমাণ নেই। আমাদের পাশের উপজেলা আশাশুনি মাওলানা এম রিয়াসাত আলী সাহেবকে আপনারা অনেকে চিনতেন। আল্লাহর একজন ওলি মানুষ। তিনি বাড়িতে একদিন গেঞ্জি গায়ে দিয়ে ঘরের চাল মেরামত করার জন্য চটা তৈরি করছেন। ঢাকা থেকে মেহমান এসেছেন, সরকারি উচ্চ পদস্থ কর্মচারীরা এসেছেন। লাইটটা আমার চোখে কষ্ট হচ্ছে। জি, অনেক কর্মচারীরা, অনেক অফিসাররা এসেছেন এলাকার বাঁধ নির্মাণ সহ অনেক উন্নয়নমূলক কাজ করার জন্য। তারা এমপি সাহেবের বাড়ি খুঁজে চলে গেল, যে দেখলো যে একজন বৃদ্ধ মানুষ, তিনি গায়ে গেঞ্জি, তিনি চটা তৈরি করতেছেন ঘর ছাওয়ার জন্য। ঢাকা থেকে যারা এসেছেন অফিসার বড় বড়, তারা ওনাকে দেখে বলছেন, মুরব্বী, এখানে আমাদের এমপি মহোদয়ের বাড়ি কোনটা? আমরা ওনার সাথে দেখা করতে এসেছি। বাবা, তোমরা কারা? তো আমরা ঢাকা থেকে এসেছি, স্যারের সঙ্গে পরামর্শ করতে হবে এলাকার উন্নয়নের জন্য। উনি বলেন, আপনারা একটু দাঁড়ান, আমি বাড়ি থেকে আসছি। উনি বাড়ি চলে গেলেন, একটা জামা পরলেন, টুপি মাথা দিয়ে বললেন, আসসালামু আলাইকুম, আমি হলাম মাওলানা এম রিয়াসাত আলী এমপি। তার আশ্চর্য হয়ে গেলেন, এই হলো জামাত ইসলামের এমপি। দিল্লির সম্রাট নাসির উদ্দিন, দিল্লির সম্রাট দেশ শাসন করেছেন, আর টুপি তৈরি করে করে তার ব্যক্তিগত জীবন তিনি চালাইয়েছেন। এরকম দেশ শাসকদের খবর আমরা জানি। আমাদের প্রিন্সিপাল মাওলানা আব্দুল খালেক সাহেব রাহিমাহুল্লাহ, তাকে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু দান করুন। তিনি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনি এমপি ছিলেন। একটা ঘর, ইটের ঘর তৈরি করতে পারেননি। আমরা কয়েকজন ছাত্র মিলে দেখলাম, হুজুর যখন পার্লামেন্টে থাকবে সে সময় চুরি করে, জোর করে কিছু ইট কিনে এনে কাদার গাঁথনি দিয়ে হুজুরের এই ঘর তৈরি করে দিতে হবে। হুজুর তখন পার্লামেন্টে, আমি আমার সাথে আরো কিছু বন্ধুদেরকে নিয়ে, হুজুর থাকতেন একটা খোলা চালের ঘরের তলায়। আমরা কয়েকজন মিলে হুজুরের জন্য একটা ঘর তৈরি করে দিলাম। হুজুর পার্লামেন্টে 1-1.5 মাস পরে এসে দেখলেন যে ওনার বাড়ি তৈরি হয়ে গেছে। তখন ছাদের কাজ আমরা শেষ করতে পারিনি। আমার বলেন, মাওলানা, এসব কি করেছো, কোথায় পেয়েছো এ টাকা? আমি এসব টাকা তোমাদেরকে দিতে পারবো না। আর হুজুর, আপনাকে টাকা দেওয়া লাগবে না, আমরা আপনার নগণ্য ছাত্র হিসাবে এটুকু আপনার জন্য হাদিয়া দিলাম। সেই বাড়িটাও শেখ হাসিনার নরপিশাচ পুলিশ বাহিনী এবং আওয়ামী লীগের, ছাত্রলীগের গুন্ডারা যে বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দিয়ে আসছিল। বন্ধুগণ, আপনারা এমপিদেরকে দেখেছেন, এবং অন্যান্য এমপিদের আমি আর নাম নিতে চাই না, তাদেরকেও আপনারা দেখেছেন। অতএব মাওলানা মতিউর রহমান নিজামীকে আপনারা দেখেছেন,
তারা মন্ত্রণালয় চালিয়েছেন। তাদের বাড়িতে একটা খাট ছিল না, একটা ডাইনিং টেবিল ছিল না, একটা ফ্রিজ পর্যন্ত তাদের বাড়িতে প্রথম দিকে ছিল না। মন্ত্রণালয় চালিয়েছেন। 2 জন মন্ত্রী 2 টাকা দুর্নীতি করেছেন। এর কোনো প্রমাণ কোনো পত্র পত্রিকা আমাদের কোনো বিরোধী দল তারা বলতে পারে না। বন্ধুগণ, অতএব জামাত ইসলামী প্রমাণ করেছে যে দেশ চালাতে যে স্বচ্ছতার প্রমাণ কিভাবে দিতে হয়, দেশ গড়া রাজনীতিতে কেমন অবদান রাখতে হয়, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তারা আমাদের সামনে স্বর্ণাক্ষরে নাম লিখে দিয়ে গিয়েছেন এবং তারা প্রমাণ করেছেন যে সরকারের কোনো টাকা, মুজাহিদ ভাই বলতেন, একটা হারাম টাকা আমি আলী হাসান মুজাহিদ আমার পেটের ভিতরে কোনো হারাম খাদ্য আমি জীবনে কোনোদিন ঢোকাই নাই। অতএব এই কাজী শামসুর রহমান, প্রিন্সিপাল আব্দুল খালেক, এম রিয়াসাত আলী, মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত ইসলামের ইতিহাসে যারা এমপি হিসাবে এসেছিলেন তাদের কারোর পিছনে তন্ন তন্ন করে খুঁজে কোন দুর্নীতির বালাই পর্যন্ত তারা বের করতে পারেনি। অতএব ওনারা আমাদের কি বলবেন? ওরা বলবেন জনগণের ইয়ানাতের টাকা নিয়ে ওনারা গাড়ি চালান। কি বলেন? জনগণের ইয়ানাতের টাকা নিয়ে ওনারা বড় বড় অফিস তৈরি করেন, ওনারা ভোট করেন। আমাদের জনগণ ভোটও দেয়, নোটও দেয়, জনগণ টাকাও দেয় এবং তারা ভোটও দেয়। জামাত ইসলামীর আমি আব্দুল খালেক, আমাকে ভোট করার জন্য আমার অন্য দলের মতন 10 কোটি 20 কোটি টাকা চাঁদা দিয়ে, তাই তো, দলের টিকিট গ্রহণ করতে হয়নি। আমি কান্নাকাটি করেছি, আমি আবদার করেছি আমির জামাতকে, স্থানীয় সংগঠনকে, যে আপনারা আমাকে এই আমানত আমার ঘাড়ে দেবেন না, আমি দুর্বল মানুষ, আমাকে এই পরীক্ষায় আপনারা ফেলবেন না। আর অন্য দল কোটি কোটি টাকা দিয়ে তারা তাদের টিকিট নিয়ে এসেছে, আর জামাত ইসলামী আপনাদের পকেটের মূল্যবান পবিত্র পয়সা দিয়ে জামাত ইসলামী পরিচালিত হয়। অতএব জামাত ইসলামী গরিব লোকের ধনী সংগঠন। আমরা গরিব মানুষ, কিন্তু আমাদের সংগঠন ধনী। আমাদের ব্যাংক আছে, আমাদের বীমা আছে, আমাদের কলেজ আছে, আমাদের ইউনিভার্সিটি আছে, আমাদের শিল্প ব্যাংক আছে, আমাদের নাই এমন কোনো প্রতিষ্ঠান নাই। মাদ্রাসা মসজিদ দিয়ে দেশের সবচেয়ে ভালো মাদ্রাসা কোনটি? জামাত ইসলামী পরিচালিত কি তামিরুল মাদ্রাসা ঢাকা, শ্রেষ্ঠ মাদ্রাসা। কেন? এটা জামাত ইসলামী পরিচালনা করে। এমনি ভাবে সবচেয়ে তানজিমুল উম্মাহ ভালো প্রতিষ্ঠান কারা চালায়? জামাত ইসলামী চালায়। ইসলামী ব্যাংক, সকল ব্যাংকের ভিতরে সেরা ব্যাংক কারা চালায়? জামাত ইসলামী চালায়। আর আমি কয়েকদিন আগে এক বাচ্চা ছেলে, আপনাদের এখানে বিএনপির নেতা, তার বক্তৃতা শুনলাম যে আমরা নাকি ইসলামী ব্যাংক দখল করেছি। গাজার কলকে কতবার টান দিয়েছে আমরা জানি না। ইসলামী ব্যাংক আমরা আমাদের পায়ের চামড়া ক্ষয়ে, আমরা আমাদের ত্যাগ এবং কোরবানির মাধ্যমে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছি। আমরা হাসপাতাল প্রতিষ্ঠা করেছি, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি, আমরা কলেজ প্রতিষ্ঠা করেছি, আমরা ব্যাংক বীমা প্রতিষ্ঠা করেছি। আমরা সবচেয়ে দামি হাসপাতালের ভিতরে এমনি সিনা হাসপাতাল, এমনি সিনা ফার্মাসিউটিক্যাল, এগুলো আমরা দেশ এবং জাতির জন্য উপহার দিয়েছি। বন্ধুগণ, জামাত ইসলামীকে যদি আপনারা একবার পরীক্ষা করে ক্ষমতায় পাঠিয়ে দেখেন, বেশি দিন লাগবে না, 5 বছরের ভিতরে দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। শুধুমাত্র শেখ হাসিনার আমলে 23 লক্ষ কোটি টাকা, 23 লক্ষ, কোন কোন পত্রিকায় সমীক্ষায় এসেছে 26 লক্ষ কোটি টাকা, কেউ বলছে 28 লক্ষ কোটি টাকা, তো আমরা কমটাই ধরলাম। 23 লক্ষ কোটি, হিসাব কি বুঝতে পারছেন? 1 কোটি, 2 কোটি, 100 কোটি, 200 কোটি, 1000 কোটি, 2000 কোটি না, লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। কে বলেছে? এটা বাংলাদেশের একজন নামকরা হিন্দু অর্থনীতিবিদ, কি নাম জানো? দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি সমীক্ষা করে দেখাইছেন যে 23 লক্ষ কোটি টাকা এখানে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। এই 23 লক্ষ কোটি টাকার যদি 4 ভাগের 1 ভাগ টাকা আমরা বাংলাদেশে কাজে লাগাতে পারতাম, তাহলে আমরা আমাদের বেকার যুবকদেরকে চাকরির ব্যবস্থা করতে পারতাম। আমরা হাসপাতালে রোগীর জন্য ওষুধ ফ্রি করে দিতে পারতাম, যত ওষুধ প্রয়োজন তত ওষুধ আমরা দিতে পারতাম। শিক্ষা প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শিক্ষাকে আমরা ফ্রি করে দিতে পারতাম। আমাদের রাস্তা, কালভার্ট, ব্রিজ সহ, আমাদের জলবদ্ধতা সহ এই সমস্ত জঞ্জাটে আমাদেরকে ভুগতে হতো না। যদি 23 লক্ষ কোটি টাকার অর্ধেক টাকা, 4 ভাগের 1 ভাগ টাকাও যদি আমরা পারতাম, তাহলে আমরা আমাদের বেকার যুবকদের হাতে আমরা কাজের কি বলেন কর্মের সংস্থান করে দিতে পারতাম, হাসপাতালে ওষুধ দিতে পারতাম।
কাজী শামসুর রহমান সাহেবের সময়ে কাজী শামসুর রহমান সাহেবের সময়ে আমাকে জেলা স্বাস্থ্য সেবা উন্নয়ন কমিটির সদস্য করা হলো। আমি যখন সদস্য হয়ে প্রথম মিটিংয়ে গেলাম, ডাক্তার আফতাবুজ্জামান ভাই তিনি আমার সাথে সদস্য ছিলেন, একজন জজ সাহেবের প্রতিনিধি ছিলেন। আমি যে দাবি করলাম, সিএস সাহেব হাসপাতাল সিভিল সার্জন যিনি ছিলেন, আমরা তো স্বাস্থ্য সেবা কমিটির সদস্য হিসাবে কাজ করতে এসেছি, একটু আমাদেরকে দেখাতে হবে হাসপাতালে কি পরিমাণ ওষুধ পাওয়া যায়, কি পরিমাণ খাদ্য আসে, আর কি পরিমাণ খাদ্য ব্যবহার হয়, কোন কোন যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, কোন কোন যন্ত্রপাতি অকেজ করে ফেলে রেখে জনগণকে হয়রানি করে বাইরের থেকে টাকা দিয়ে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, একটু আমাদেরকে রিপোর্ট দিতে হবে। উনি তখন বললেন, হুজুর আপনারা এসেছেন আমাদেরকে খেদমত করার জন্য, কিন্তু এই সমস্ত ডিস্টার্ব করলে তো আমরা কাজ করব কি করে? আমরা বেয়াদব, দেশে চাকরি করতে এসেছেন, জনগণের টাকা নেবেন, আবার আমরা এসে ডিস্টার্ব করতে, হিসাব দেবেন, তা না হলে এখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে যাবেন। তারপরের দিন উনি পালিয়ে সাতক্ষীরা থেকে চলে গেছেন। এক সপ্তাহ পরে হাসপাতালে কয়েকজন পিয়ন যে আমার কাছে হাজির হয়ে যে কি বলছেন, স্যার এই খামটা আমাদের অমুক নতুন স্যার এসেছেন, সে নতুন স্যার আপনার কাছে হাদিয়া দিয়েছেন এই খাম। আমি মনে করলাম তাহলে আমরা অডিট করব এবং হাসপাতালে কি আছে না আছে আমরা দেখব, সেজন্য হয়তো কাগজপত্র এর ভিতরে দিয়েছে। আমি পিন টান দিয়ে খুললাম, বড় খাম। আমার ঘুষ দেওয়ার জন্য এই খাম ব্যবহার হয় আমি আগে জানতাম না। যে টান দিয়েছি হুড় করে টাকার আর টাকা পড়তেই থাকছে। বলছেন, স্যার ভালো খবর আছে। কি খবর তোমাদের হাসপাতালের? স্যার এই ৩-৪ মাস যে চুরি করে ওষুধ বিক্রি করেছিল, একটা ওষুধও হাসপাতালে আনে নাই। বিভিন্ন ওষুধের ফ্যাক্টরিতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দোকানে যে চুরি করে ওষুধ বিক্রি করেছিল, এই ২-৩ রাত সারা রাত ধরে ওষুধ সব গোডাউনগুলো ওষুধের কি বলেন সব ভরে গেছে একদম। স্যার আপনি আসেন, আজকে দেখতে আসবেন কি পরিমাণ ওষুধ আমাদের ভিতরে। খাবার ভালো দিচ্ছে, ডিম দিচ্ছে, পাকা কলা দিচ্ছে, দুধ দিচ্ছে। এইটুকু একটা ধারার বিনিময়ে, কি বলেন, একটা ধারার বিনিময়ে এই হাসপাতালের ভিতরে কয়েকদিনের ভিতরে চেঞ্জ এসে গেল। জামাত ইসলামী বাংলাদেশের হাতে যদি এই ক্ষমতা, দেশ পরিচালনার ক্ষমতা যদি জনগণ দেয়, আল্লাহ যদি মেহেরবানি করেন, এই দেশের কি বলেন সিঙ্গাপুরের মতন না, তার চেয়ে ডবল সিঙ্গাপুরের মতন আমাদের বাড়ির ড্রয়িং রুমের মতন সুন্দর করে এই বাংলাদেশ গড়া যাবে। রাস্তা তৈরি করা যাবে, কালভার্ট করা যাবে, ব্রিজ করা যাবে, স্কুল করা যাবে, হাসপাতাল করা যাবে, বৃদ্ধ ভাতার পরিমাণ বাড়ানো যাবে, এতিমদের টাকা বাড়ানো যাবে, বেকার যুবকদের কাজ দেওয়া যাবে, কর্মের সংস্থান করা যাবে। অতএব এটা কোনো ভাবনা নেই। আমার দেশের টাকা দিয়ে, আপনাদের পকেটের টাকা দিয়ে, আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে এ দেশ আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। আর যদি চোরদের পকেটে চলে যায়, যারা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দিয়ে টিকিট কিনে নিয়ে এসেছে, কি বলেন, যারা কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা এখান থেকে লুটপাট করবে। আজকে সকালে আমার বাসায় বিএনপির কোনো এক থানার একটা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন, তিনি আমার কাছে আসছেন। এসে আমার জন্য কিছু গিফট নিয়ে আসছেন, আমার জন্য কিছু শীতের কাপড় নিয়ে আসছেন, ক্রিম নিয়ে আসছেন। আমাকে এনে মহব্বত করতেন তার দাদা এবং তার বাপের দিক থেকে। শেষে বলছে যে আমাকে চাচা বলেন বা বাবু বলেন, যে বাবু আপনাদের দলের সাথে আমাদের দলের পার্থক্য আছে, কারণ আমাদের টাকা নিয়ে দলের নমিনেশন নিতে হয়, আমাদের পকেটের টাকা দিয়ে নির্বাচন পরিচালনা করতে হয়, আর আপনাদের নমিনিদের কোনো টাকা লাগে না, ক্যান্ডিডেটদের কোনো পয়সা খরচ লাগে না। অতএব আমরা যারা টাকা পয়সা খরচ করে এই ভোট করি, আমরা এর 10 গুণ টাকা না তুললে আগামীবার আমরা আবার ভোটে দাঁড়াবো কি করে? অতএব এটাই হলো আমাদের পেশা, এটাই হলো আমাদের কাজ, এটাতে আমাদের শরম নাই, এখানে আমাদের কোনো লজ্জা নাই, আমরা এরকমই করি। কি বলেন? একজন ছেলে তার দাঁত উঁচু, ক্লাসে পড়ে, স্যার বেত দিয়ে মারে, দাঁত বেরিয়ে থাকে, আবার যখন কি বলেন স্বাভাবিক অবস্থা থাকে তখন তো দাঁত বেরিয়ে থাকে। স্যার বলতেছে কি ব্যাপার, তোর যখন মারি তখনও দাঁত বেরিয়ে থাকে, আবার তুই যখন হাসিস তখনও দাঁত বেরিয়ে থাকে, সবাই যখন চুপচাপ থাকে তখন তার বেরিয়ে থাকে দাঁত, কারণটা কি? স্যার আপনি জানেন না, আমি হলাম হুন্দা। হুন্দা মানে আমি এইরকম, আমার দাঁত উঁচু। অতএব আমাদের দাঁত ঢাকার, এই দাঁত উঁচু দাঁত ঢাকার কোনো প্রয়োজন নাই, আমরা এই কাজটা এইভাবেই করি। আপনারা যেভাবে করেন এটা আপনাদের ধারা, আর আমাদের ধারা এইরকম। অতএব একজন এমপি হবে, শত শত কোটি টাকার মালিক হবে, গাড়ি হবে,
আমেরিকার বাড়ি হবে, আমেরিকা হবে, কি বলেন, কানাডা হবে, সুইজারল্যান্ডের বাড়ি হবে, এ না হলে আবার এমপি বলে, কি বলেন? অতএব হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেশে, বিদেশ থেকে তারা দেখতে আসলো কি করে হযরত ওমরের দেশের এত উন্নতি, কি কারণে, কোন চরিত্রের কারণে। খুঁজে খুঁজে এসে তারা যে রিপোর্ট করলো, দেশে যে রিপোর্ট করলো যে দুইটা কারণ আছে এদের। একটা হলো এরা দিনের বেলা ঘোড়সওয়ার, এরা জনগণের সাথে মিশে থাকে, জনগণের সাথে কাজ করে, দিনের কাজ করে সারা দিন, আর রাত জেগে জেগে এরা ধরবে, শেষ রাত্রে যায় নামাজে ওদের চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করে। এই দুই চরিত্রের কারণে হযরত ওমরের সাথে পারা যাচ্ছে না। বন্ধুগণ, জামাত ইসলামী সেই সংগঠন, আমরা জনগণের পয়সাকে হারাম মনে করি, বরং আমাদের যেটুকু আছে সেটুকু গরিবদেরকে দিতে পেরে আমরা আমাদের জন্য সৌভাগ্য মনে করি। আমাদের কোনো ব্যাংক নাই, কোনো ব্যালেন্স নাই, কোনো 1 ইঞ্চি জমি আমরা জীবনে কিনে নাই। যেটুকু হাতে পেয়েছি, ছাত্র করেছি, হাসপাতালে দান করেছি, রুগীর পিছনে দিয়েছি, জনগণের পিছনে দিয়েছি। আমি আপনাদের ক্যান্ডিডেট হিসেবে আপনাদের জানার অধিকার আছে, আমি গরিব মানুষ, আমার আব্বা আম্মা গরিব মানুষ ছিলেন। যেটুকু সহায় সম্পত্তি আমার আব্বা আম্মার কাছ থেকে আমি পেয়েছি অল্প, সেই সহায় সম্পত্তিটুকু আমি আর রাখি নাই। আমার বোনদের অংশ বুঝে দিয়ে, আমার ছেলে মেয়েদের সাথে পরামর্শ করে আমি ইতিমধ্যে 10 থেকে 15 বছর ধরে আমি এটাকে ওয়াকফ করে দিয়েছি, দান করে দিয়েছি। যেটুকু বেতন পেতাম সেটা দিয়ে ডাল ভাত খেয়ে এটা আমি আমার জীবনকে পরিচালনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, জনগণ যদি আমাকে ভালোবেসে যদি সেখানে যাওয়ার তৌফিক দেয়, তাহলে এ ব্যাপারে সরকারের যত আয়োজন আমার জন্য, আমি এই আয়োজন শুধু লবণ ভাত, ডাল ভাত একজন গরিবের জন্য যে খাদ্য, তারপরে যা থাকবে আমি সবটাই গরিবের জন্য দান করে দিই ইনশাআল্লাহ। অতএব আজানের সময় হয়ে গিয়েছে, আপনারা অনেক মানুষ হাজির হয়েছেন, পথসভা একটা জনসভায় পরিণত হয়েছে। এই এলাকা ইসলামের জন্য অত্যন্ত উর্বর এলাকা, ইসলামের প্রতি আপনাদের দরদ এবং ভালোবাসা অতীতেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।